অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প যদি না থাকতো তাহলে তো সোডিয়াম এখান থেকে এখানে বেরোতোই না, এবং সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভেতরে হাই থাকতো। সেলে যদি সোডিয়ামের কনসেন্ট্রেশন হাই থাকতো তাহলে তো সোডিয়াম এখান থেকে এখানে আসতো না, এবং তার সাথে গ্লুকোজও ভেতরে আসতে পারতো না। অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ফাংশন যদি আমরা বন্ধ করে দিই তাহলে কী হবে, আমার এসজিএলটি ট্রান্সপোর্টের বা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ফাংশন বন্ধ হয়ে যাবে। আজকে আলোচনা করবো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে। এটা অবশ্যই শর্ট নোট হিসেবে রেডি করে রাখবে, এটা এমবিতে এবং সেমিস্টারে কিন্তু আসার হাই চান্স থাকে। ওকে, তাহলে আজকে এমনভাবে আলোচনা করবো যাতে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যায়, প্লাস শর্ট নোট হিসেবে এলে সেটা কীভাবে লিখবে সেটাও তোমরা বুঝতে পারো। সো হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? ইট ইজ দ্য ট্রান্সপোর্ট অফ মলিকিউল অ্যাক্রস সেল মেমব্রেন ইউটিলাইজিং দ্য এনার্জি ইনডিরেক্টলি। তাহলে এখানে কি হবে, কোনো মলিকুলের ট্রান্সপোর্ট হবে সেল মেমব্রেনের অ্যাক্রসে, এবং যে এনার্জি ইউটিলাইজ হবে সেই এনার্জিটা ইনডাইরেক্টলি ইউটিলাইজ হবে। দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ইউজুয়ালি সোডিয়াম আয়নস। তাহলে এখানে যদি আমি আলোচনা করি, এটা যদি আমার এপিথেলিয়াল সেল হয়, এই দিকটা হচ্ছে লুমিনাল সারফেস এবং এই দিকটা হচ্ছে বেজোলেটারাল সারফেস, লুমিনাল সারফেস অ্যান্ড বেজোলেটারাল সারফেস। তাহলে এই লুমিনাল সারফেস থেকে কোনো সাবস্টেন্স যদি এপিথেলিয়াল সেলে আসে তাহলে কি হচ্ছে, এপিথেলিয়াল যে সেল মেমব্রেন সেটা ক্রস করে আসছে, এবং এই সেল মেমব্রেন ক্রস করার জন্য তার এনার্জি লাগবে, এবং সেই এনার্জিটা ইনডাইরেক্টলি ইউজ হবে, এবং যে মেকানিজম ইনডাইরেক্টলি ইউজ হবে সেটাকে আমি বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, তাহলে শর্ট নোট এলে প্রথমে এই দুটো পয়েন্ট লিখবে, তারপর চলে আসি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পোর্ট এবং অ্যানাদার হলো অ্যান্টিপোর্ট। সিম্পোর্ট বলতে বোঝাই, একটা এক্সাম্পল দিই, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। অর্থাৎ এখানে এটা যদি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, যেটা ইজ এ এক্সাম্পল অফ সিম্পোর্ট, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সিম্পোর্ট মানে কি হবে, ওই দুটো সাবস্টেন্সের মুভমেন্টটা সেম ডিরেকশনে হবে। তাহলে সোডিয়াম গ্লুকোজ সিম্পোর্ট মানে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ বোথ কি হবে, সেম ডিরেকশনে তার মুভমেন্ট হবে। সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টার, একই জিনিস, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড দুটোই কিন্তু সেম ডিরেকশনে মুভমেন্ট হবে। সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার মানে সোডিয়াম এবং ক্লোরাইডের সেম ডিরেকশনে একসাথে মুভমেন্ট হবে, এবং পটাশিয়াম ক্লোরাইড সিম্পোর্টারের ক্ষেত্রেও তাই। এরপর চলে আসে তার ঠিক অপোজিট মানে অ্যান্টিপোর্ট, দ্যাট ইজ অলসো ইজ এক্সাম্পল অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এক্সাম্পল কি, সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার। অর্থাৎ সোডিয়াম যদি ডিরেকশন যদি এদিকে হয়, ক্যালসিয়ামের ডিরেকশন হবে অপোজিটে, এটা হচ্ছে অ্যান্টিপোর্ট। তাহলে এই যে এক্সচেঞ্জটা হচ্ছে, দিস ইজ এক্সাম্পল অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। আরেকটা এক্সাম্পল দেখে নিই, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার বা সোডিয়াম প্রোটন এক্সচেঞ্জার। একই জিনিস, সোডিয়াম যদি এন্ট্রি নেয় প্রোটন কিন্তু বা H+ আয়নস কিন্তু বাইরে চলে আসবে। পটাশিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টার, একই জিনিস, পটাশিয়ামে যদি এন্ট্রি হয় হাইড্রোজেন আয়নসটা এক্সচেঞ্জ হয়ে বাইরে চলে আসবে। তাহলে এই তিনটে এক্সাম্পল আমরা পেলাম, দিস আর দ্য এক্সাম্পল অফ অ্যান্টিপোর্ট, এবং এখানে যে চারটে এক্সাম্পল পেলাম দিস আর দ্য এক্সাম্পল অফ সিম্পোর্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে এই পয়েন্টসগুলো প্রথমে লিখে নেবে, এরপর একটা সিম্পোর্ট এবং একটা অ্যান্টিপোর্ট তোমাদের একটু ডেসক্রাইব করতে হয়। ওকে, তাহলে একটা সিম্পোর্ট আমরা দেখে নিই। একটা সিম্পোর্টের এক্সাম্পল হলো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার এটা কিন্তু আলাদা করে শর্ট নোট আসতে পারে। তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার যদি আলাদা করে শর্ট নোট আসে তাহলে এই এক্সাম্পলগুলো এতটা লেখার দরকার নেই, এই পয়েন্টটা লিখবে এবং তারপরে এই পয়েন্টসগুলো লিখবে। আর যদি শর্ট নোট আসে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার তাহলে তো পুরোটাই লিখতে হবে। তাহলে এখন আমি আলোচনা করব সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার সম্বন্ধে, বা যাকে সংক্ষেপে কি বলা হয়, SGLT, S ফর সোডিয়াম, GL ফর গ্লুকোজ অ্যান্ড T ফর ট্রান্সপোর্টার। কয়টা পয়েন্টস আমি ভাগ করেছি। তাহলে ফার্স্ট পয়েন্টস হচ্ছে টাইপস। হোয়াট আর দ্য টাইপস অফ SGLT? SGLTকে দুভাগে ভাগ করা হয়, SGLT 1 অ্যান্ড SGLT 2, অর্থাৎ সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 এবং সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। দেন ডেফিনেটলি লোকেশন আমি আলাদা পয়েন্ট করেছি, তাহলে এই লোকেশনে এই পয়েন্টসগুলো লিখে নেবে। তাহলে SGLT 1 কোথায় থাকে? ইট প্রেজেন্ট ইন দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। কোন সারফেসে? লুমিনাল সারফেসে। তাহলে এটা যদি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট হয় এবং এটা GIT যদি এপিথেলিয়াল সেল হয় এবং এটা যদি ভাস্কুলার সিস্টেম হয় বা ব্লাড ভেসেল হয়, তাহলে এই সারফেসটা হচ্ছে লুমিনাল সারফেস, লুমিনাল সারফেস, এবং এই সারফেসটা হচ্ছে বেজোল্যাটেরাল সারফেস। ক্লিয়ার হয়েছে? এরপরে কি হচ্ছে তাহলে, এই যে লুমিনাল সারফেস রয়েছে, লুমিনাল সারফেসে থাকে SGLT 1। এর কাজ কি? ইট অ্যাবজর্ব 100% অফ গ্লুকোজ অ্যান্ড সোডিয়াম। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার মানে গ্লুকোজ এবং সোডিয়াম দুটোই ট্রান্সপোর্ট হবে, এবং সেটা কিন্তু 100% অফ গ্লুকোজ অ্যান্ড সোডিয়াম ইজ ট্রান্সপোর্টেড থ্রু দিস SGLT 1। বুঝতে পেরেছো? গ্লুকোজ এন্টার ব্লাড থ্রু এ গ্লুট 1। এরপরে কি হলো তাহলে, সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ তাহলে কি হলো, উইথ দ্য হেল্প অফ SGLT 1, sodium and glucose now enter inside the cell, sodium and glucose। তাহলে এই গ্লুকোজটা এরপরে কোথায় আসবে?
সার্কুলেশনে আসবে, এই গ্লুকোজটা সার্কুলেশনে আসবে, তার যে ট্রান্সপোর্টারটা রয়েছে সেটা হচ্ছে GLUT1। GLUT1 কোথায় পড়েছিলে? GLUT1 পড়েছিলে প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পলে পড়েছিলে GLUT1 বা গ্লুকোজ ট্রান্সপোর্টার। এই GLUT1 যে ট্রান্সপোর্টার রয়েছে, এই GLUT1 ট্রান্সপোর্টার দিয়ে গ্লুকোজটা এরপরে কোথায় চলে আসবে? সার্কুলেশনে চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে যে গ্লুকোজটা আমরা খাবারের মাধ্যমে, গ্লুকোজটা কোথায় এসেছিলো? ইন্টেস্টাইনে এসেছিলো, ইন্টেস্টাইনে লুমেনে ছিল, সেই গ্লুকোজটা উইথ দ্য হেল্প অফ SGLT নাও এন্টার্স ইনসাইড দ্য এপিথেলিয়াল সেল অফ দ্য GI tree, and then after with the help of GLUT1 transporter glucose now enter into the circulatory system। বুঝতে পেরেছো? এরপর চলে আসি আর কোথায় রয়েছে SGLT1। আরেকটা থাকে SGLT1 কিডনির কোথায়? প্রক্সিমাল স্ট্রেট টিউবেল, নট প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল কিন্তু নয়। তাহলে এটা যদি নেফ্রন হয়, প্রথম পার্টটাতে কি থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল বা PCT, এবং এই পার্টটা হচ্ছে প্রক্সিমাল স্ট্রেট টিউবেল। এই প্রক্সিমাল স্ট্রেট টিউবেলে থাকে আমার SGLT1 অ্যান্ড ইট অ্যাবজর্বস 10% অফ গ্লুকোজ। এই পয়েন্টটা যদি মেনশন নাও করো কোনো প্রবলেম নেই। নাও কামস টু দ্য SGLT2 অর্থাৎ সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। কোথায় থাকে? প্রেজেন্ট PCT অফ দ্য নেফ্রন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলের নেফ্রনে। তাহলে একই জিনিস, নেফ্রনেরও দুটো পার্ট থাকবে। যদি আমি দেখে নিই, এটা যদি নেফ্রনের এপিথেলিয়াল সেল হয় তাহলে এই সাইডটা হচ্ছে লুমিনাল সারফেস, এবং এই সারফেসটা যেটা হচ্ছে এটা হচ্ছে বেজোলেটারাল সারফেস। এই লুমিনাল সারফেসে থাকবে SGLT2। ইট অ্যাবজর্ব 90% অফ গ্লুকোজ অ্যান্ড সোডিয়াম, অর্থাৎ লুমেনের মধ্যে যে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ ছিল, দিস সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ ইজ ট্রান্সপোর্টেড ইনটু দ্য এপিথেলিয়াল সেল অফ দ্য PCT অর প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল। তাহলে গ্লুকোজ তো চলে এসেছে। নাও গ্লুকোজ কামস টু দ্য সার্কুলেটরি সিস্টেম অর ব্লাড থ্রু দ্য GLUT2। এখানে কি ছিল? GLUT1 ছিল, যে GLUT1-এর মাধ্যমে গ্লুকোজটা এপিথেলিয়াল সেল থেকে সার্কুলেশনে আসছিল। এখানে কিন্তু গ্লুকোজটা GLUT2 এর মাধ্যমে এপিথেলিয়াল সেল থেকে সার্কুলেশনে আসবে। এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, GLUT1 কোথায় থাকে অ্যান্ড GLUT2 কোথায় থাকে। এবং তার সাথে তো আলোচনা করলাম SGLT1 কোথায় থাকে অ্যান্ড SGLT2। এই দুটো কিন্তু MCQর জন্য রেডি করবে এবং ভাইভাতে খুব কমনলি প্রশ্ন করা হয়। নাও কাম টু দ্য লোকেশন, তো আমি বললাম। নাও কামস টু দ্য মেকানিজম, এই পয়েন্টটা অবশ্যই মেনশন করবে, তাহলে ভালো মার্কস পাবে। চলো একবার পড়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প দ্যাট ইজ প্রেজেন্ট অন দ্য বেজোলেটারাল মেমব্রেন। এই বেজোলেটারাল মেমব্রেনে কি থাকে? সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি আমরা আগের ক্লাসে জেনেছিলাম? এপিথেলিয়াল সেলের যে সোডিয়াম ছিল সেই সোডিয়ামটা আউট করে দেবে, এবং ইন এক্সচেঞ্জ অফ যে পটাশিয়াম ছিল পটাশিয়ামটাকে সেলের ভেতরে নিয়ে আসবে। এবং এর ফলে কি হবে? এপিথেলিয়াল সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু কমতে শুরু করবে এবং পটাশিয়ামের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পস আউট 3 সোডিয়াম ফ্রম দ্য সেল। তার ফলে কি হবে? ডিক্রিজ ইন্টারসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন, আলোচনা করলাম। দের ইজ স্টিপ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম অ্যাক্রস দ্য লুমিনাল মেমব্রেন। কিন্তু লুমেনের মধ্যে তো সোডিয়ামের কনসেন্ট্রেশন হাই আছে, কিন্তু সে তুলনায় এপিথেলিয়াল সেলে কিন্তু সোডিয়ামের কনসেন্ট্রেশন তুলনামূলকভাবে কমে যাচ্ছে ডিউ টু দিস প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সো দেয়ারফর সোডিয়াম আয়ন্স হ্যাভ ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ডিরেক্টেড টুয়ার্ডস ইনসাইড দ্য সেল। এখানে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, সোডিয়ামের কনসেন্ট্রেশন এখানে বেশি আছে, সোডিয়ামের কনসেন্ট্রেশন এখানে কম রয়েছে, তাহলে কনসেন্ট্রেশন একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এর সাথে কি হবে? এখানে পজিটিভ চার্জ বেশি রয়েছে এবং সেলের ভেতরে অলওয়েজ কি থাকে? নেগেটিভিটি বা নেগেটিভ চার্জ বেশি থাকে। তাহলে কি হচ্ছে? দুটো গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন বেশি আছে, কনসেন্ট্রেশন কম আছে, সোডিয়ামটা টুয়ার্ডস দ্য লো কনসেন্ট্রেশনের দিকে যেতে চাইবে। এবং তার সাথে বাইরে পজিটিভ চার্জ বেশি রয়েছে, ভেতরে নেগেটিভ চার্জ বেশি রয়েছে, সেই কারণে বাইরের যে সোডিয়াম সেটা ভেতরে যেতে চাইবে। অর্থাৎ দুটো কম্বাইন গ্রেডিয়েন্টের জন্য আলটিমেট কী হবে? সোডিয়ামটা লুমেন থেকে এপিথেলিয়াল সেলের মধ্যে যাবে। দুটো কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট এবং আরেকটা হলো কেমিক্যাল গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সো কম্বাইন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ফোর্সেস সোডিয়ামস টু এন্টার ইনটু দ্য সেল। বুঝতে পেরেছো? তাহলে এরপর এন্টার করবে, এন্টার হওয়ার জন্য কি লাগবে? একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে। এখানে যে ক্যারিয়ার প্রোটিনটা আছে তার নাম SGLT। তাহলে এবারে ক্যারিয়ার প্রোটিনটার স্ট্রাকচারটা আমি ড্রয়িং করে নিই, তাহলে তোমাদের মেকানিজমটা বুঝতে আরও সুবিধা হবে। এটা হলো ক্যারিয়ার প্রোটিন, এবং এখানে তাহলে কি হবে? একটা সোডিয়াম বাইন্ডিং সাইট থাকবে যেখানে সোডিয়াম এসে বাইন্ড করবে, আর কি থাকে? এখানে একটা গ্লুকোজ বাইন্ডিং সাইট থাকছে যেখানে এসে গ্লুকোজটা বাইন্ড করবে। দেখো, সোডিয়াম বাইন্ডস টু দ্য বাইন্ডিং সাইট অফ দ্য ক্যারিয়ার প্রোটিন। তাহলে এখানে যে সোডিয়াম ছিল, সোডিয়ামটা এসে বাইন্ড করলো সোডিয়াম বাইন্ডিং সাইটে, এখানে এসে বাইন্ড করলো। এর ফলে কি হবে? ইনক্রিজ দ্য অ্যাফিনিটি অফ গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ বাইন্ডস টু ইট। এবং এখানে যে গ্লুকোজটা ছিল, এই গ্লুকোজের
অ্যাফিনিটিটা বেড়ে যাবে এবং গ্লুকোজটা এসে বাইন্ড করবে। দেখো এখানে একটা গ্লুকোজ বাইন্ডিং সাইট দেখতে পাচ্ছ, তাহলে সোডিয়ামও বাইন্ড করলো, গ্লুকোজও বাইন্ড করলো। কার সাথে বাইন্ড করলো? উইথ দ্য SGLT1 অর সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। ক্লিয়ার? তাহলে সোডিয়াম এবং গ্লুকোজ যেই বাইন্ডিং হয়ে গেল কি হবে? SGLT1 যে ক্যারিয়ার প্রোটিন ছিল তার একটা কনফরমেশনাল চেঞ্জ হবে। কীরকম কনফরমেশনাল চেঞ্জ? দেখো কনফরমেশনাল চেঞ্জ হয়েছে, এইদিকে সোডিয়াম এবং গ্লুকোজটা এখন এই পাশে চলে এসেছে, সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ। ওকে, এবং যে গ্লুকোজের অ্যাফিনিটি এপাশে বেশি ছিল সেই গ্লুকোজের অ্যাফিনিটিটা এখন কমে যাবে। তাহলে গ্লুকোজের যদি অ্যাফিনিটি কমে যায়, গ্লুকোজটা কিন্তু এখন এপাশে রিলিজ হয়ে যাবে। তাহলে গ্লুকোজ ছিল লুমিনাল সাইডে ছিল গ্লুকোজ বা লুমেনে ছিল গ্লুকোজ, এই লুমেন থেকে গ্লুকোজটা কিন্তু এখন এপিথেলিয়াল সেল বা সেলের ভেতরে চলে এসেছে। এবং তার সাথে যে সোডিয়ামটা লুমেনের মধ্যে ছিল সেই সোডিয়ামটা কিন্তু এখন এপিথেলিয়াল সেলের মধ্যে চলে এসেছে। ক্লিয়ার? দেখো পয়েন্টসটা দেখে নিই। ইনক্রিজ দ্য অ্যাফিনিটি অফ গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ বাইন্ডস টু ইট, কনফরমেশনাল চেঞ্জ অকার, অ্যাফিনিটি ফর গ্লুকোজ ডিক্রিজ অ্যান্ড গ্লুকোজ রিলিজ ইন্টু সেল, সোডিয়াম অলসো রিলিজ ইন্টু দ্য সেল। ক্লিয়ার হয়েছে? এবং এখানে তাহলে দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, সোডিয়ামের মুভমেন্টটা কীভাবে হয়েছে। সোডিয়ামের কনসেন্ট্রেশন এখানে বেশি ছিল, সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলে কম ছিল, অর্থাৎ সোডিয়াম কিন্তু হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে তার মুভমেন্ট হয়েছে। কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, গ্লুকোজের কনসেন্ট্রেশন অলওয়েজ কিন্তু লুমেনে কম থাকে এবং সে এপিথেলিয়াল সেলে কিন্তু গ্লুকোজের কনসেন্ট্রেশন বেশি থাকে। তাহলে গ্লুকোজের যে ট্রান্সপোর্টটা বা মুভমেন্টটা হলো সেটা হলো কিন্তু আপহিল মুভমেন্ট অর লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। এবং সেই গ্লুকোজের যে আপহিল ট্রান্সপোর্ট হলো সেই এনার্জিটা কীভাবে এসেছিল? এনার্জিটা এসেছিল ডিউ টু দিস ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট অফ দ্য সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট এবং কেমিক্যাল গ্রেডিয়েন্ট যেটা তৈরি হয়েছিল সেই কারণে সোডিয়ামের তো মুভমেন্ট হচ্ছিল, এবং তার সাথে সোডিয়াম যখন মুভমেন্ট হচ্ছে সে কিন্তু গ্লুকোজকে নিয়েও মুভ করছে। এবং এই যে সোডিয়ামের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছিল তার মেন কারণ কিন্তু ছিল এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অর সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প যদি না থাকতো তাহলে তো সোডিয়াম এখান থেকে এখানে বেরোতোই না, এবং সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভেতরে হাই থাকতো। সেলে যদি সোডিয়ামের কনসেন্ট্রেশন হাই থাকতো তাহলে তো সোডিয়াম এখান থেকে এখানে আসতো না এবং তার সাথে গ্লুকোজও ভেতরে আসতে পারতো না। অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ফাংশন যদি আমরা বন্ধ করে দিই তাহলে কী হবে? আমার SGLT ট্রান্সপোর্টের বা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ফাংশন বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে কেন বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? দিস ইনডিরেক্ট মোড অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গ্লুকোজ আপহিল ইজ কল্ড দ্য সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অর্থাৎ গ্লুকোজের আপহিল ট্রান্সপোর্ট হচ্ছে কিন্তু সেটা ইনডাইরেক্টলি হচ্ছে, ওই জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমি বলছি কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বুঝতে পেরেছো? ওকে, নাও কামস টু দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। যে কোনো শর্ট নোট বা যে কোনো প্রশ্ন যদি আসে অবশ্যই লাস্ট পয়েন্ট তোমরা অ্যাড করবে, সেটা হলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তাহলে এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? Glucose is added to the ORS or pinch of salt has to be added to glucose drinks. আমরা ORS দেখেছি, ORS আমরা কেন দিই পেশেন্টকে? যখন পেশেন্টের ধরে নিলাম ডায়রিয়া হয়েছে, তাহলে যখন ডায়রিয়া হয় তখন কি হয়? পেশেন্টের বডি থেকে সোডিয়াম অ্যান্ড ওয়াটার লস হয়ে যায়। তাহলে সেই সোডিয়াম এবং ওয়াটার লস যখন হয়ে যাবে তখন ORS এর তাহলে কি হবে? কম্পোজিশনে কি থাকে? সোডিয়াম থাকে। তাহলে সেই সোডিয়ামটা আমরা কি জলের মাধ্যমে পেশেন্টকে ইনটেক করতে বলি? কিন্তু সোডিয়াম যখনই ইনটেক করে সোডিয়াম তখনই ভালো কাজ করবে যখন SGLT যে ট্রান্সপোর্টার রয়েছে ওই SGLT ট্রান্সপোর্টার যখন গ্লুকোজে এসে বাইন্ড করবে তখন এটা ভালো কাজ করবে, এবং তার ফলে কী হবে? তার কনফরমেশনাল চেঞ্জ হবে এবং সোডিয়াম এবং গ্লুকোজটা খুব সহজেই লুমেন থেকে এপিথেলিয়ামে চলে আসবে। এখন শুধু যদি সোডিয়াম এবং ওয়াটার দিই তাহলে কিন্তু SGLT1 ভালো কাজ করতে পারবে না, তাহলে সোডিয়ামটা সহজে কিন্তু সেলের ভেতরে আসতে পারবে না, এবং সেটা যদি না হয় তাহলে কী হবে? ডায়রিয়া হয়েছে, সোডিয়াম এবং ওয়াটার বডিতে অলরেডি কমে গেছে, তাহলে কী হবে? ORS তার কিন্তু ফাংশন করতে পারবে না। ওকে, বা আমি উল্টোটাও বলতে পারি যে গ্লুকোজে যদি আমি পিঞ্চ অফ সল্ট যদি আমি অ্যাড করে দিই কোনো গ্লুকোজের যে ড্রিঙ্কে, তাহলে কী হবে? সেই গ্লুকোজটা আরও খুব ভালোভাবে আমাদের অ্যাবজর্পশন হবে বডিতে। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে আরেকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, এই যে SGLT1 বলেছিলাম যেটা GITতে থাকে, এখানে সোডিয়াম এবং গ্লুকোজের যে রেশিওটা থাকে সেটা হলো 2:1, অর্থাৎ দুটো করে সোডিয়াম যদি অ্যাটাচ হয় একটা করে গ্লুকোজ অ্যাটাচ হবে, অর্থাৎ দুটো করে সোডিয়াম যদি সেলের ভেতরে আসে একটা করে গ্লুকোজ সেলের ভেতরে আসবে, সিম্পল। SGLT2 এর ক্ষেত্রে রেশিওটা থাকে 1:1, অর্থাৎ একটা করে সোডিয়াম এবং একটা করে গ্লুকোজ কিন্তু এপিথেলিয়াল সেলের মধ্যে আসবে নেফ্রনের। ক্লিয়ার হয়েছে? ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা জানলাম। এরপরে জানবো কি বলেছিলাম, একটা সিম্পটের এক্সাম্পল জানলাম, এরপরে জানবো একটা অ্যান্টিপটের এক্সাম্পল। এটা তোমাকে মেনশন করতে হবে যদি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট শর্ট নোট আসে, আর যদি শুধুমাত্র SGLT শর্ট নোট আসে যেটা আসার চান্স সব থেকে বেশি, তাহলে তো শুধু এটা মেনশন করে দিলেই হবে, এবং তার সাথে যদি এই ড্রয়িংটা করতে পারো তাহলে তো আরও খুব ভালো মার্কস পাবে। নাও সোডিয়াম
hydrogen antipode or sodium proton antipode. These are located in the apical membrane of the proximal tubule of nephron. তাহলে proximal যে টিউবুল রয়েছে সেখানে থাকবে আমার সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোড। ওকে, এর কাজ কি? সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প কি করে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প সোডিয়াম ছিল সোডিয়ামটাকে এপিথেলিয়াল সেলের বাইরে বের করে দেবে। তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে এবং সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকার জন্য লুমেন থেকে যে সোডিয়াম সেটা ভেতরে প্রবেশ করবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটা হবে, যখনই সোডিয়াম ভেতরে প্রবেশ করবে, ইন এক্সচেঞ্জে কী হবে, হাইড্রোজেন আয়নস কিন্তু লুমেনে চলে আসবে। অর্থাৎ সোডিয়াম ঢুকলে হাইড্রোজেন আয়ন বেরিয়ে যাবে এবং তার ফলে আলটিমেট কী হবে, এই লুমেনে যদি হাইড্রোজেন আয়ন বেরো থাকে, সেই হাইড্রোজেন এসে কার সাথে বাইন্ড করবে? অ্যামোনিয়া অর HPO4 সাথে বাইন্ড করবে এবং তার ফলে কি এর সাথে বাইন্ড করে আলটিমেট কালেক্টিং ডাক দিয়ে ইউরিনের মাধ্যমে সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য সোডিয়াম প্রোটন অ্যান্টিপোড। এটা আমি যখন আবার কিডনি পড়াবো তখন তো এগুলো আমি আলোচনা করবোই। তাহলে আজকে মোটামুটি আমি আলোচনা করলাম সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে। কী লিখতে হবে দেখে নাও, পয়েন্টসগুলো অবশ্যই মেনশন করবে এবং লাস্টলি কিন্তু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এই পয়েন্টটা তোমাকে দিতেই হবে। ওকে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।